শহরের এক কোণে, যেখানে বড় বড় দালানের ছায়া এসে আছড়ে পড়ে নর্দমার পাশে, সেখানে সজলের ছোট দোকান। দোকান বললে ভুল হবে। ফুটপাতের ওপর একটা পুরনো প্লাস্টিকের বস্তা বিছিয়ে তার ওপর সাজানো কিছু সেলাইয়ের সুতো, সিরিশ কাগজ আর আঠা। সজলের বয়স খুব বেশি নয়, 24-25 হবে, কিন্তু রোদে পুড়ে আর অভাবের টানে তার কপালে অকাল বার্ধক্যের রেখা ফুটে উঠেছে। সজলের বাবাও এই কাজই করতেন। মরে যাওয়ার আগে তিনি শুধু একটা কথা বলে গিয়েছিলেন, মানুষের পায়ের দিকে তাকিয়ে থাকবি সজল, সেখানেই তাদের ভাগ্য লেখা থাকে। সজল তাই করে। সে মানুষের মুখ দেখে না, দেখে তাদের জীর্ণ জুতো। কারো জুতোয় আভিজাত্য, কারো জুতোয় হাহাকার। সেদিন ছিল অমাবস্যার রাত। শহরে হুট করে লোডশেডিং হয়েছে। সজল তার শেষ গ্রাহকের ছেঁড়া স্যান্ডেলটা সেলাই করে যখন গুছিয়ে ফিরবে ভাবছিল, ঠিক তখনই একটা অদ্ভুত সুবাস চারপাশটা মৌ করে তুলল। এমন সুবাস সজল কোনোদিন পায়নি। এটা দামি আতরের গন্ধ নয়, বরং ভেজা মাটির সাথে কোনো বুনো ফুলের অদ্ভুত এক মিশেল। সজল ঘাড় তুলে দেখল না, শুধু দেখল তার সামনে একজোড়া পা এসে দাঁড়িয়েছে। না, কোনো জুতো নেই, ধবধবে সাদা দুইখানি পা, মনে হচ্ছে যেন ননি দিয়ে তৈরি। গোড়ালিগুলো রক্তিম আভার মতো লাল। সজল একটু ঘাবড়ে গেল। এই নোংরা ফুটপাতে এমন রাজকীয় পা কার হতে পারে? আমার এই জুতোটা কি ঠিক করে দিতে পারো? কণ্ঠস্বরটা যেন বাঁশির সুরের মতো। সজল অবাক হয়ে উপরে তাকাল। তার চোখের সামনে যে দাঁড়িয়ে আছে তাকে দেখে তার বুক ধড়ফড় করে উঠল। মেয়েটির পরনে মেঘের মতো পাতলা সাদা এক পোশাক। তার পিঠের দুই পাশ থেকে হালকা রূপালি আভা বেরোচ্ছে। সজল ভাবল হয়তো কোনো সিনেমার শুটিং হচ্ছে। মেয়েটি তার হাতে একটা অদ্ভুত জুতো বাড়িয়ে দিল। এটা কোনো সাধারণ চামড়া বা কাপড়ের নয়, মনে হচ্ছে যেন জমাট বাঁধা জোছনা আর লতাপাতা দিয়ে তৈরি। সজল কাপা হাতে সেটা ধরল। এটা তো কোনো সাধারণ জুতো না, সজল বিড়বিড় করে বলল। মেয়েটি হাসল। সেই হাসিতে যেন পুরো অন্ধকার গলিটা মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল। সে বলল, আমি জানি, তাই তো তোমার কাছে এসেছি। পুরো শহরে কেবল তোমার হাতেই সেই ছোঁয়া আছে যা দিয়ে এটা সারানো সম্ভব। সজল যন্ত্রের মতো কাজ শুরু করল। সে জানে না সে কি করছে, কিন্তু তার সুঁই আর সুতো যেন আপনা আপনি চলতে লাগল। জুতোটা সেলাই করার সময় সজল অনুভব করল তার সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে যাচ্ছে। প্রতিটা সেলাইয়ের সাথে সাথে মেয়েটির গায়ের রূপালী আভা আরও উজ্জ্বল হচ্ছে। কাজ শেষ করে সজল যখন জুতোটা ফেরত দিল, মেয়েটি নিচু হয়ে তার দিকে তাকাল। সজল দেখল মেয়েটির চোখে কোনো মুনি নেই, শুধু অজস্র নক্ষত্র যেন সেখানে খেলা করছে। তোমার নাম কি? মেয়েটি জিজ্ঞেস করল। সজল। সজল, বৃষ্টির মতো স্বচ্ছ। আমি তুষারিকা। তোমাকে আমি কি দেব? সজল মাথা নিচু করে বলল, আমি মুচি মানুষ, মানুষের জুতো সেলাই করে দুমুঠো ভাত খাই। আমার কোনো চাহিদা নেই, আপনি খুশি হয়ে যা দেবেন তাতেই আমি খুশি। তুষারিকা তার হাত থেকে একটা ছোট রূপালী পালক সজলের জীর্ণ বাক্সের ওপর রাখল। এই পালকটা আগলে রেখো, যেদিন তোমার খুব বিপদ হবে এটা পুড়িয়ে দিও, আমি আসব। কথাটা বলেই তুষারিকা যেন বাতাসে মিলিয়ে গেল। সজল বিমূঢ় হয়ে বসে রইল। তার সামনে শুধু পড়ে আছে সেই অদ্ভুত পালকটা, যা অন্ধকারে মিটিমিটি করে জ্বলছে। সে ভাবল এটা কি স্বপ্ন, কিন্তু তার হাতের আঙুলে তখনও সেই লতাপাতার মতো জুতো সেলাইয়ের দাগ রয়ে গেছে। সে রাতে সজল তার ভাঙা ঘরে ফিরে ঘুমোতে পারল না। তার কেবলই মনে হতে লাগল এই নোংরা পৃথিবীর বাইরেও কোনো এক জগৎ আছে, যেখানে জুতো ছিঁড়ে গেলে পরীরা মুচির কাছে আসে, আর সেই মুচি আর কেউ নয়, সে নিজে। পরদিন সকালে সজলের ঘুম ভাঙল এক অদ্ভুত চিৎকারে। তার ছোট খুপড়ির বাইরে অনেক মানুষের ভিড়। সে বাইরে বেরিয়ে দেখল যেখানে সে ফুটপাতে বসে কাজ করত সেখানে এক রাজকীয় পরিবর্তন ঘটেছে। রাস্তার ধুলোবালি নেই, বরং পুরো জায়গাটা ফুলে ফুলে ভরে গেছে। আর তার সেই পুরনো কাঠের বাক্সটা এখন খাঁটি সোনা দিয়ে মোড়ানো। সজল বুঝতে পারল তার জীবন আর আগের মতো থাকবে না। তুষারিকা কেবল তার জুতোই সারিয়ে নেয়নি, সে সজলের ভাগ্যের সুতোটাকেও পাল্টে দিয়ে গেছে। কিন্তু সজল জানত না, পরীরা দেওয়া উপহারের সাথে সাথে এক ভয়াবহ অভিশাপও ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। সজলের জীবনের প্রতিটি সকাল আগে শুরু হতো ভাঙা কাশির শব্দ আর জীর্ণ জুতোর গন্ধ দিয়ে। কিন্তু আজ সকালটা সম্পূর্ণ আলাদা। তার সেই পুরনো কাঠের বাক্সটা, যা তার বাবা তাকে দিয়ে গিয়েছিলেন, সেটি এখন রোদে চিকচিক করছে। খাঁটি সোনা! সজল ভয়ে পিছিয়ে এলো,
আশেপাশে ভিড় করা মানুষগুলো অবাক চোখে সজলের দিকে তাকাচ্ছে। পাড়ার প্রভাবশালী মহাজন হরিপদবাবু ভিড় ঠেলে সামনে এগিয়ে এলেন। তার চোখে লোভের ছিলিক। তিনি বললেন, কিরে সজল, রাতারাতি কি আলাদিনের চেরাগ হাতে পেলি নাকি? এই বাক্সটা তো দেখছি সোনার। সজল তোতলাতে তোতলাতে বলল, আমি জানি মা কাকা, রাতে একজন লোক, মানে একজন খদ্দের এসেছিলেন, তিনি হয়তো কিছু করেছেন। সজল মিথ্যে বলল। সে জানত না তুষারিকার কথা কাউকে বলা ঠিক হবে কিনা। কিন্তু তুষারিকা তো মানুষ নয়, সে পরী, আর পরীদের জগতের কথা মানুষের কাছে প্রকাশ করলে বিপদ হতে পারে। সেদিন সারাদিন সজল আর কাজ করতে পারল না। তার হাতে সুঁইসুতো থাকলেও মন পড়ে রইল সেই রূপালী পালকটার দিকে, যা সে তার বুকের কাছে জামার পকেটে লুকিয়ে রেখেছে। পালকটা থেকে একটা হালকা উষ্ণটা বেরোচ্ছে, যা সজলের হৃৎস্পন্দন বাড়িয়ে দিচ্ছে। সন্ধ্যের পর যখন ভিড় একটু কমল, সজল তার বাক্সটা নিয়ে ঘরে ফিরল। সে লক্ষ্য করল সোনার বাক্সের ভেতর থেকে একটা হালকা নীল রঙের ধোঁয়া বেরোচ্ছে। সে যখনই বাক্সটা স্পর্শ করছে, তার মনে হচ্ছে সে কোনো এক অন্য জগতে হারিয়ে যাচ্ছে। রাত যখন গভীর হল, সজল আবার সেই বুনো ফুলের সুবাস পেল। সে জানত তুষারিকা আসবে, কিন্তু এবার তুষারিকা একা এলো না। সজলের ঘরের জানলায় হুট করে একটা কালবৈশাখী ঝড় আছড়ে পড়ল। বাতাসের শব্দে মনে হচ্ছিল কেউ আর্তনাদ করছে। হঠাৎ আলোর ঝলকানি গিয়ে ঘরের মাঝখানে আবির্ভূত হল তুষারিকা। কিন্তু আগের রাতের সেই শান্ত চেহারা আজ নেই। তার ডানাগুলো আজ ধূসর বর্ণের, আর চোখে অস্থিরতা। সজল, তুমি কেন ওটা করলে? তুষারিকা চিৎকার করে উঠল। সজল ভরকে গিয়ে বলল, আমি কি করেছি? আমি তো কিছুই বুঝছি না। তোমার ওই সোনার বাক্স, ওটা দেখে আমাদের জগতের প্রহরীরা টের পেয়ে গেছে যে আমি একজন মানুষের সাথে যোগাযোগ করেছি। আমাদের রাজ্যের নিয়ম খুব কঠিন সজল। কোনো পরী যদি কোনো মানুষের ভাগ্য বদলে দেওয়ার চেষ্টা করে, তবে তাকে মাটির নিচে বন্দি করে রাখা হয়। সজল ভয় কাঁপতে কাঁপতে বলল, আমি তো সোনা চাইনি তুষারিকা, আমি শুধু তোমার ছেঁড়া জুতোটা ঠিক করে দিতে চেয়েছিলাম। তুমি এই সোনা ফিরিয়ে নাও, আমাকে আমার পুরনো কাঠ ফিরিয়ে দাও। তুষারিকা সজলের কাছে এগিয়ে এলো, তার শীতল হাত সজলের কপালে রাখল। বড্ড দেরি হয়ে গেছে সজল, ওরা আমার পিছু নিয়েছে, আমাকে এখনই ফিরতে হবে। কিন্তু যাওয়ার আগে তোমাকে সাবধান করে যাই, এই সোনা তোমার জন্য আশীর্বাদ নয়, বিষ হয়ে দাঁড়াবে। মানুষ তোমার পেছনে লাগবে। তুমি যদি আমাকে বাঁচাতে চাও, তবে আগামী 7 দিন এই পালকটা কাউকে ছুঁতে দিও না। সজল কিছু বলার আগেই তুষারিকা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে সজলের দরজায় প্রবল জোরে ধাক্কা পড়ল। সজল, দরজা খোল, আমরা জানি তোর কাছে মোহর আছে। বাইরে হরিপদবাবুর লোকজনের চিৎকার শোনা যাচ্ছে। সজল বুঝতে পারল তুষারিকা ঠিকই বলেছে, মানুষের লোভ আগুনের চেয়েও ভয়ঙ্কর। সজল তার সোনার বাক্সটা খাটের নিচে লুকিয়ে রেখে পালকটা মুঠো করে ধরল। সে রাতে সজলকে তার ঘর ছেড়ে পালাতে হল। সে পেছনের ভাঙা জানলা দিয়ে লাফিয়ে পড়ল অন্ধকারের মাঝে। পেছনে পড়ে রইল তার আজীবনের ঘর আর সেই রহস্যময় সোনার বাক্স। সজল দৌড়াচ্ছে, তার পায়ের নিচে কাঁটা ফুটছে, পাথর লাগছে, কিন্তু সে থামছে না। তার মনে হচ্ছে সে কেবল নিজের প্রাণ বাঁচানোর জন্য দৌড়াচ্ছে না, সে তুষারিকার সম্মান আর অস্তিত্ব বাঁচানোর জন্য দৌড়াচ্ছে। শহরের বাইরে এক পুরনো শমশানের ধারে এসে সজল থামল। সেখানে এক বিশাল বটগাছ। গাছের তলায় বসে সজল হাঁপাতে লাগল। হঠাৎ সে দেখল হাতের সেই রূপালী পালকটা এখন রক্তবর্ণ ধারণ করেছে। এর মানে কি? তুষারিকা কি তবে বিপদে পড়েছে? সজল পালকটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমাকে পথ দেখাও তুষারিকা, আমি তোমাকে রক্ষা করব। ঠিক তখনই পালকটা থেকে একটা তীব্র আলোর রশ্মি বেরিয়ে বনের গভীর অন্ধকারের দিকে চলে গেল। সজল বুঝল এটাই তার গন্তব্য। এক সাধারণ মুচি এখন পা বাড়াল পরীদের জগতের দুর্গম পথে। সজল জানে না সেখানে তার জন্য কি অপেক্ষা করছে। সে শুধু জানে যে মেয়েটি তার ছেঁড়া জুতো সেলাইয়ের বদলে তাকে স্বপ্ন দিয়েছিল, সেই স্বপ্নের মর্যাদা তাকে রাখতেই হবে। বনের গভীরতা যত বাড়ছে, বাতাসের শব্দ ততই দীর্ঘশ্বাসের মতো ভারী হয়ে উঠছে। সজল দৌড়াচ্ছে না, সে এখন এক জাদুকরী ঘোরের মধ্যে হাঁটছে। হাতের সেই রক্তবর্ণ পালকটা কম্পাসের কাঁটার মতো তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। ঝোপঝাড়ের কাঁটায় সজলের পরনের পুরনো জামাটা ফালি ফালি হয়ে ছিঁড়ে গেছে, পায়ের তলা ফেটে রক্ত ঝরছে।
কিন্তু অদ্ভুত ব্যাপার হল সেই রক্ত মাটিতে পড়ার সাথে সাথে সেখানে ছোট ছোট নীল রঙের ফুল ফুটে উঠছে। সজল যখন বনের শেষ প্রান্তে পৌঁছাল, দেখল তার সামনে কোনো রাস্তা নেই। সেখানে বয়ে যাচ্ছে এক বিশাল নদী, কিন্তু এ নদী জলের নয়, এ যেন গলানো রূপালী নক্ষত্রের এক প্রবাহ। ওপারে দেখা যাচ্ছে বিশাল এক পাহাড়, যার চূড়া মেঘের উপরে গিয়ে মিশেছে। পাহাড়ের গায়ে হীরের মতো আলো জ্বলছে আর নিভছে। এটাই কি তবে পরীদের রাজ্য? সজল বিড়বিড় করে বলল। হঠাৎ নদীর ওপার থেকে একটা অট্টহাসি ভেসে এলো। সজল চমকে তাকিয়ে দেখল নদীর কিনারে এক বৃদ্ধ বসে আছে। তার গায়ের চামড়া গাছের বাকলের মতো রুক্ষ, আর তার পিঠে কোনো ডানা নেই, কিন্তু হাতগুলো অস্বাভাবিক লম্বা। কে তুমি, মানুষ সন্তান? এই নক্ষত্রের নদী পার হওয়ার সাহস কার হয়? বৃদ্ধের কণ্ঠস্বর যেন পাথরে পাথর ঘষার শব্দ। সজল বিনীতভাবে বলল, আমার নাম সজল, আমি তুষারিকার খোঁজে এসেছি, সে বিপদে পড়েছে। তুষারিকা? সেই অবাধ্য পরীটা, যে কিনা এক নগণ্য মুচির জন্যে স্বর্গের আইন ভেঙেছে। সে এখন বন্দী, তাকে অন্ধকারের গহ্বরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। আর তুমি তাকে বাঁচাতে এসেছ? তোমার কাছে কি আছে যা দিয়ে তুমি এই নদী পার হবে? সজল পকেট থেকে সেই পালকটা বের করল। বৃদ্ধের চোখ লোভে চিকচিক করে উঠল। ওই পালক, ওটা তো তুষারিকার প্রাণের অংশ। ওটা আমাকে দাও, আমি তোমাকে ওপারে নিয়ে যাব। সজল দ্বিধায় পড়ল। তুষারিকা বলেছিল পালকটা আগলে রাখতে, কিন্তু এই নদী পার না হলে সে তুষারিকার কাছে পৌঁছতে পারবে না। ঠিক তখনই পালকটা থেকে একটা মৃদু কম্পন সজলের হাতের তালুতে অনুভূত হল। মনে হল পালকটা কথা বলছে। বিশ্বাস করো না। সজল পালকটা সরিয়ে নিল। সে শক্ত গলায় বলল, না, এটা আমি দেব না, আমি নিজেই পার হব। বৃদ্ধ ক্রুদ্ধ হয়ে তার আসল রূপ ধারণ করল। সে আসলে কোনো বৃদ্ধ নয়, সে ছিল পরীদের জগতের এক বহিষ্কৃত পাহারাদার। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগল। সে সজলের দিকে হাত বাড়াতেই সজল লক্ষ্য করল তার নিজের পায়ের দিকে। সে তো একজন মুচি, তার কাছে কোনো অস্ত্র নেই, কিন্তু তার ঝোলায় আছে সেই পুরনো সুঁই আর তুষারিকার দেওয়া সেই জাদুকরি সুতো, যা দিয়ে সে গত রাতে জুতো সেলাই করেছিল। সজল ক্ষিপ্র হাতে ঝোলা থেকে সেই রূপালী সুতোটা বের করল। সে সুতোর এক মাথা মাটিতে পুঁতে দিয়ে অন্য মাথাটা বাতাসে ছুড়ে দিল। জাদুকরি সুতোটা বাতাসে ভেসে গিয়ে ওপারের এক বিশাল পাথরের সাথে আটকে গেল। সজল সেই সুতোর ওপর দিয়ে ভারসাম্য বজায় রেখে হাঁটতে শুরু করল। অসম্ভব! একজন মানুষ কিভাবে জাদুর সুতো নিয়ন্ত্রণ করছে? পাহারাদার গর্জন করতে লাগল, কিন্তু সে নদী পার হতে পারল না, কারণ এই রূপালী নদী কেবল শুদ্ধ আত্মার মানুষকেই পথ দেয়। সজল যখন ওপারে পৌঁছল, দেখল তার সামনে এক বিশাল তরণ। তরণের উপরে লতা পাতা দিয়ে লেখা, মর্তের মায়া ত্যাগ করো, তবেই স্বর্গ দেখবে। তরণ পেরিয়ে সজল দেখল এক অপূর্ব বাগান, কিন্তু সেই বাগানের প্রতিটি ফুল কাঁদছে। ফুলের পাপড়ি থেকে শিশির নয়, টপ টপ করে অশ্রু পড়ছে। সজল বুঝতে পারল তুষারিকার কষ্টের প্রভাব পুরো রাজ্যে ছড়িয়ে পড়েছে। হঠাৎ সামনে থেকে একদল সৈন্যপরী উড়ে এলো, তাদের হাতে লতা দিয়ে তৈরি ধনুক। তারা সজলকে ঘিরে ধরল। থামো মানুষ, তাদের প্রধান সেনাপতি গর্জন করল। তুমি আমাদের রাজ্যে অনধিকার প্রবেশ করেছ। রাজকন্যার বিচার চলছে, আর তুমিই সেই কারণ যার জন্য আজ তুষারিকা অপরাধী। সজল মাথা উঁচু করে দাঁড়াল। তার চোখে ভয় নেই, আছে এক গভীর ভালোবাসা আর জেদ। সে বলল, তুষারিকা কোনো অপরাধ করেনি, সে কেবল কৃতজ্ঞতা প্রকাশ করতে চেয়েছিল। আমাকে তার কাছে নিয়ে চলো, বিচার যদি কারো করতে হয় তবে আমার করো। সেনাপতি অবাক হয়ে সজলের দিকে তাকাল। একজন সাধারণ মুচির কণ্ঠে এত তেজ তারা আগে কখনো দেখেনি। তারা সজলকে বন্দি করে নিয়ে চলল পাহাড়ের চূড়ায় অবস্থিত স্ফটিক প্রাসাদের দিকে। প্রাসাদের ভেতরটা যেন হাজার হাজার আয়না দিয়ে তৈরি। সে দেখল প্রতিটি আয়নায় তার জীবনের অতীত ভেসে উঠছে, তার বাবার মৃত্যু, দারিদ্র্য আর সেই অমাবস্যার রাত। সবার শেষে সে দেখল একটি অন্ধকার প্রকোষ্ঠে তুষারিকা বসে আছে, তার ডানাগুলো ঝুলে পড়েছে, মুখটা ফ্যাকাশে।
সজলের বুকটা ফেটে যেতে চাইল। সে চিৎকার করে ডাকতে চাইল, কিন্তু সেনাপতিরা তাকে ঠেলে নিয়ে গেল বিচার সভার মাঝখানে। সেখানে সিংহাসনে বসে আছেন পরীদের রানী, যার মাথার মুকুট থেকে নীল আগুন বের হচ্ছে। সজল, রানী গম্ভীর কণ্ঠে বললেন, তুমি জানো না তুমি কি সর্বনাশ করেছ। আমাদের জগতের নিয়ম হল আমরা মানুষের জীবনে হস্তক্ষেপ করি না। তুষারিকা তোমাকে সোনা দিয়ে সেই ভারসাম্য নষ্ট করেছে। এখন নিয়ম অনুযায়ী তুষারিকাকে চিরদিনের জন্য পাথর করে দেওয়া হবে, আর তোমাকে অন্ধ করে মর্তে ফেরত পাঠানো হবে। সজল রানীর পায়ের কাছে হাঁটু গেড়ে বসল। মহামান্না রানী, তুষারিকা ভুল করেনি, ভুল আমি করেছি তার উপহার গ্রহণ করে। আপনি আমাকে যা খুশি শাস্তি দিন, কিন্তু তাকে পাথর করবেন না। সে মুক্ত থাকতে ভালোবাসে। রানী একটু হাসলেন, সে হাসি শীতল। ঠিক আছে, তোমাকে একটা সুযোগ দেওয়া হবে। আমাদের এই প্রাসাদের মেঝেতে একটি অলৌকিক কার্পেট আছে যা ছিঁড়ে গেছে। যদি তুমি সূর্য ডোবার আগে তোমার এই সাধারণ সুঁই দিয়ে এটাকে এমনভাবে সেলাই করতে পারো যে কোনো জোড়া দেখা যাবে না, তবে আমি তুষারিকাকে মুক্তি দেব। আর যদি ব্যর্থ হও, আমি পারব, সজল দৃঢ় কণ্ঠে বলল। রানী তাকে এক বিশাল হলের মাঝখানে নিয়ে গেলেন। সেখানে বিছানো আছে এক অদ্ভুত কার্পেট, যা নক্ষত্রের আলো দিয়ে বোনা, কিন্তু তার মাঝখানে এক বিশাল ফাটল। সজল দেখল সেই ফাটল থেকে কালো অন্ধকার বেরিয়ে আসছে। সজল তার জীর্ণ আসন পেতে বসল। তার হাতে সাধারণ লোহার সুই, আর বিপরীতে আকাশের নক্ষত্রের কাজ। কাজটা অসম্ভব, কিন্তু সজলের মনে পড়ছে তুষারিকার সেই মায়াবী হাসি। সে সুইয়ে সুতো পড়াল। শুরু হলো এক অসম লড়াই। বিশাল স্ফটিক হলের মাঝখানে সজল একা। তার সামনে পড়ে আছে সেই জাদুকরী কার্পেট, যা আসলে মহাকালের এক মানচিত্র। যেখানে কার্পেটটা ছিঁড়ে গেছে, সেখান দিয়ে যেন এই পরীর জগতের সমস্ত সুখ আর প্রাণশক্তি চুঁইয়ে পড়ে মহাকাশে হারিয়ে যাচ্ছে। সজল তার পুরনো ঝোলা থেকে সুইটা বের করল, কিন্তু কার্পেটটা স্পর্শ করতেই তার আঙুল পুড়ে যাওয়ার মতো যন্ত্রণায় শিউড়ে উঠল। এই কার্পেট সাধারণ সুতোয় সেলাই করা অসম্ভব। সজল বুঝতে পারল রানী তাকে এমন এক কাজ দিয়েছেন যা কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। কিন্তু সজলের কানে বাজছে তুষারিকার সেই কান্নার সুর, যা সে প্রাসাদের দেয়ালে কান পাতলে শুনতে পাচ্ছিল। সে চোখ বন্ধ করল। তার বাবা বলতেন, সেলাই শুধু সুতো দিয়ে হয় না রে সজল, সেলাই করতে হয় মন আর ধৈর্য দিয়ে। সজল তার হাতের সেই রক্তবর্ণ পালকটা বের করল। সে দেখল পালকটা এখন উজ্জ্বল সোনালি হয়ে উঠেছে। সে পালকের ডগা থেকে একটা সূক্ষ্ম তন্তু টেনে বের করল। অদ্ভুত ব্যাপার, পালকের তন্তুটা সুতোর মতো লম্বা হতে লাগল। সজল বুঝল এটাই সেই জাদুকরী সুতো যা দিয়ে এই কার্পেট বোনা হয়েছিল। সজল কাজ শুরু করল। এক ফোঁটা দুই ফোঁটা করে তার কপাল থেকে ঘাম ঝরে পড়ছে কার্পেটের ওপর। প্রতিটি সেলাইয়ের সাথে সাথে কার্পেটের অন্ধকার ফাটলটা সোনালি আলোয় ভরে উঠছে। সজল এতটাই মগ্ন হয়ে গিয়েছিল যে সে খেয়ালই করেনি প্রাসাদের এক কোণে দাঁড়িয়ে রানী আর তার মন্ত্রীরা অবাক চোখে তাকে লক্ষ্য করছেন। একজন সাধারণ মুচি কিভাবে আমাদের পবিত্র কার্পেট সেলাই করছে? রানীর সেনাপতি বিড়বিড় করে বললেন। রানীর চোখে তখন হিংসার আগুন। তিনি চাইলেন না সজল সফল হোক, কারণ সজল সফল হলে তুষারিকা মুক্ত হয়ে যাবে আর রানীর তৈরি কঠিন নিয়ম ভেঙে পড়বে। রানী ইশারায় তার এক অনুচরকে কিছু একটা বললেন। হঠাৎ সজলের চারপাশ অন্ধকার হয়ে গেল। কার্পেটের ভেতর থেকে হাজার হাজার বিষাক্ত কালো পিঁপড়ে বেরিয়ে আসতে শুরু করল। তারা সজলের পায়ে কামড় বসাতে লাগল। প্রতিটি কামড় যেন বিষাক্ত আগুনের হলকা। সজলের শরীর অবশ হয়ে আসছে, কিন্তু তার হাত থামল না। সে দাঁতে দাঁত চেপে সেলাই চালিয়ে গেল। তুষারিকা, আমি আসছি, সে মনে মনে বিড়বিড় করল। ঠিক যখন সূর্যাস্তের শেষ আভা প্রাসাদের জানালায় এসে পড়ল, সজল শেষ সেলাইটি সম্পন্ন করল। সাথে সাথে কার্পেট থেকে এক তীব্র আলোর বিচ্ছুরণ ঘটল। বিষাক্ত পিঁপড়েগুলো ছাই হয়ে উড়ে গেল। কার্পেটটা এখন আগের চেয়েও বেশি উজ্জ্বল আর অখণ্ড। রানী ধীর পায়ে সজলের সামনে এসে দাঁড়ালেন। তার মুখে এখন পরাজয়ের গ্লানি। সজল ক্লান্ত শরীরে উঠে দাঁড়াল। তার পা থেকে তখনও রক্তের নীল রক্ত ঝরছে।
আমি আমার কথা রেখেছি মহামান্না, এবার তুষারিকাকে মুক্তি দিন, সজল ধুকতে ধুকতে বলল। রানী কুটিল হাসলেন। তুমি কার্পেট সেলাই করেছ ঠিকই, কিন্তু তুমি একটি নিয়ম ভুলে গেছ। পরীদের রাজ্যে যদি কোনো মানুষ রক্তপাত ঘটায়, তবে সে চিরদিনের জন্য এই রাজ্যের দাস হয়ে যায়। তোমার পা থেকে রক্ত ঝরেছে সজল, তুষারিকা মুক্ত হবে, কিন্তু বিনিময়ে তোমাকে আমাদের প্রাসাদের প্রধান কারিগর হিসেবে সারা জীবন বন্দী থাকতে হবে। সজল স্তব্ধ হয়ে গেল। তুষারিকাকে পেতে হলে তাকে তার পৃথিবী, তার স্বাধীনতা সব বিসর্জন দিতে হবে, কিন্তু সে তুষারিকার মুক্তির জন্য রাজি হয়ে গেল। আমি রাজি, তাকে ছেড়ে দিন, সজল নিচু স্বরে বলল। প্রাসাদের নিচের ভূগর্ভস্থ কক্ষ থেকে তুষারিকা বেরিয়ে এলো। তার ডানাগুলো আবার ডানা ফিরে পেয়েছে, মুখটা রোদে ভেজা পদ্মের মতো উজ্জ্বল। যে সে সজলকে দেখল, তার চোখে জল উপচে পড়ল। সে দৌড়ে এসে সজলকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু অদৃশ্য এক দেওয়াল তাকে বাধা দিল। সজল, তুমি কেন নিজের জীবন নষ্ট করলে? তুষারিকা চিৎকার করে কাঁদল। রানী তোমাকে ছলনা করেছেন, এই প্রাসাদে তুমি কখনো সুখ পাবে না। সজল হাসল। সেই ম্লান হাসিতে কেবল ভালোবাসা ছিল। তুমি তো মুক্ত তুষারিকা, একজন মুচির জীবন্ত মানুষের পায়ের দিকে তাকিয়েই কেটে যায়। না হয় আমি বাকি জীবনটাই এই পরীদের পায়ের জুতো সেলাই করেই কাটিয়ে দেব। তুমি ভালো থেকো। রানী তার জাদুকরী দণ্ড দিয়ে সজলকে স্পর্শ করতেই সজলের পরনের সাধারণ কাপড়গুলো রাজকীয় কারিগরের পোশাকে পরিণত হল, কিন্তু তার পায়ে পরিয়ে দেওয়া হল ভারী লোহার বেড়ি। তুষারিকাকে প্রাসাদ থেকে বের করে দেওয়া হল। সে প্রাসাদের বিশাল ফটকের বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। সে জানত রানীর এই অন্যায়ের বদলা তাকে নিতেই হবে। সে তো কেবল এক কোমল পরী নয়, সে প্রেমে পড়া এক নারী। সে রাতে সজল যখন প্রাসাদের নিভৃত কক্ষে বসে কাজ করছিল, সে শুনতে পেল জানলার বাইরে এক পরিচিত পাখির ডাক। না, ওটা পাখি নয়, ওটা তুষারিকার সংকেত। সে সজলের জন্য ফিরে এসেছে, তবে এবার সে একা নয়, সাথে নিয়ে এসেছে পরীদের রাজ্যের এক নিষিদ্ধ শক্তি। সজল বুঝল, আসল যুদ্ধটা যে কেবল শুরু হতে যাচ্ছে। প্রেম আর আইনের লড়াইয়ে কে জিতবে? প্রাসাদের কারুকার্যময় কামরায় সজল বন্দী। তাকে দেওয়া হয়েছে হীরের সুঁই আর মহাজাগতিক সুতো। রানী চান সজল এমন একজোড়া জুতো তৈরি করুক, যা পরলে রানী মহাকাশের যে কোনো প্রান্তে নিমেষে পৌঁছে যেতে পারবেন। কিন্তু সজলের মন পড়ে আছে সেই ধুলোমাখা পৃথিবীতে, যেখানে সে ফুটপাতে বসে মানুষের গল্প শুনত। জানলার বাইরে সেই পরিচিত শীষ আবার বেজে উঠল। সজল জানলার গড়াদের কাছে গিয়ে দেখল তুষারিকা সেখানে বাতাসে ভাসছে, কিন্তু তার হাতে এখন কোনো ফুল নেই, বরং সে ধরে আছে একটি কালো স্ফুটিক পাথর। সজল, তুষারিকা ফিসফিস করে বলল, আমি অন্ধকার আরণ্যক থেকে নিষিদ্ধ ছায়ামন্ত্র শিখে এসেছি। এই পাথরটি দিয়ে আমি প্রাসাদের পাহারাদারদের মোহগ্রস্ত করে দেব। তুমি তৈরি থেকো। সজল আতঙ্কিত হয়ে বলল, তুষারিকা, না, নিষিদ্ধ মন্ত্র ব্যবহার করলে তুমি আর কোনোদিন পরীদের আলোয় ফিরতে পারবে না। তুমি চিরদিনের জন্য কালো ছায়ায় পরিণত হবে। আমি চাই না আমার জন্য তোমার এই সর্বনাশ হোক। তুষারিকা বিষণ্ণ হাসল। যে রাজ্যে ভালোবাসার চেয়ে আইন বড়, সেই রাজ্যের আলো দিয়ে আমি কি করব সজল? আমি তোমাকে ছাড়া এই অমরত্ব চাই না। তুষারিকা কালো স্ফটিকটি আকাশের দিকে ছুড়ে দিল। মুহূর্তের মধ্যে প্রাসাদের ওপর এক ঘন কালো মেঘ জমে গেল। সেই মেঘ থেকে বৃষ্টির মতো ঝরে পড়তে লাগল নীল রঙের এক সম্মোহনী ধোঁয়া। প্রাসাদের শক্তিশালী পাহারাদাররা যেখানে ছিল সেখানেই পাথরের মতো দাঁড়িয়ে পড়ল। তাদের চোখগুলো সাদা হয়ে গেল। তুষারিকা জাদুর দণ্ড দিয়ে সজলের কক্ষের গড়াতগুলো গলিয়ে দিল। সজল বেরিয়ে এসে তুষারিকার হাত ধরল। আমাদের এখনই পালাতে হবে সজল, রানীর তন্দ্রা ভাঙলে আর রক্ষে নেই। তুষারিকা তাড়া দিল। তারা যখন প্রাসাদের অলিন্দ দিয়ে দৌড়ে পালাচ্ছিল, হঠাৎ চারপাশ কেঁপে উঠল। সিংহাসন কক্ষ থেকে এক ভয়ঙ্কর গর্জন ভেসে এলো। রানী জেগে উঠেছেন। তিনি বুঝতে পেরেছেন তুষারিকা নিষিদ্ধ জাদু ব্যবহার করেছে। অকৃতজ্ঞ মেয়ে,
তুই সাধারণ এক নশ্বর মানবের জন্য আমাদের পূর্বপুরুষদের নিষিদ্ধ জ্ঞান চুরি করেছিস। তোদের দুজনের কাউকেই আমি ক্ষমা করব না। রানী তার ডানা মেলে আকাশে উড়লেন, তার শরীর থেকে আগুনের গোলার মতো আলোকরশ্মি বেরোতে লাগল। সজল আর তুষারিকা তখন প্রাসাদের শেষ সীমানায়, যেখানে সেই নক্ষত্রের নদী বয়ে যাচ্ছে। নদীতে ঝাঁপ দাও সজল! তুষারিকা চিৎকার করল। সজল সাঁতার জানত না, কিন্তু তুষারিকার ওপর তার অগাধ বিশ্বাস। তারা দুজনই সেই রূপালী নক্ষত্রের স্রোতে ঝাঁপ দিল। কিন্তু এবারের নদী আর আগের মতো শান্ত ছিল না। রানীর রাগে নদীর জল ফুটন্ত তেলের মতো উত্তপ্ত হয়ে উঠল। তুষারিকা তার সমস্ত শক্তি দিয়ে একটি জাদুকরী ঢাল তৈরি করল সজলকে রক্ষা করার জন্য। কিন্তু রানীর নিক্ষিপ্ত একটি আলোর তীর তুষারিকার ডান ডানায় এসে বিঁধল। এক বুক ফাটা আর্তনাদ করে তুষারিকা নদীর গভীরে তলিয়ে যেতে লাগল। তুষারিকা! সজল হাত বাড়িয়ে তাকে ধরার চেষ্টা করল, কিন্তু স্রোত তাকে অন্যদিকে ঠেলে নিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে সজলের মনে পড়ল তার পকেটে থাকা সেই রক্তবর্ণ পালকটির কথা। যদিও সেটি এখন ম্লান, সে সেটাকেই কামড়ে ধরল। সে ভাবল, যদি সে একজন মুচি হয়ে জুতো সেলাই করতে পারে, তবে সে কেন এই নদীকে সেলাই করতে পারবে না? সে তার হীরের সুইটা বের করল, যা সে প্রাসাদ থেকে লুকিয়ে এনেছিল, আর তুষারিকার ঝরে পড়া একটি চুলের গোছা দিয়ে সুতো বানাল। সে জলের ঢেউগুলোকে একে অপরের সাথে গেঁথে ফেলতে লাগল। এক অলৌকিক কাণ্ড ঘটল। উত্তাল নদী থমকে দাঁড়াল। ঢেউগুলো যেন শক্ত সুতোয় আটকে পড়ে গেল। সজল ডুব দিয়ে তুষারিকাকে টেনে তুলল, কিন্তু তুষারিকা অচেতন। তার ডানার সেই রূপালী আভা নিভে গেছে। সজল তাকে নিয়ে কোনোমতে তীরের বালিতে এসে আছড়ে পড়ল। দূরে দেখা যাচ্ছে রানী তার বিশাল সেনাবাহিনী নিয়ে মেঘের ওপর দিয়ে এগিয়ে আসছেন। সজলের কাছে এখন কোনো জাদু নেই, নেই কোনো পালক। তার সামনে অচেতন তার প্রিয়তমা, আর পেছনে এক ক্রুদ্ধ দেবীর সেনাবাহিনী। সজল তুষারিকার কপালে একটা চুমু খেয়ে উঠে দাঁড়াল। সে তার ঝোলা থেকে তার বাবার সেই পুরনো মোর্চে ধরা সাধারণ লোহার সুইটা বের করল। সে বুঝতে পারল, পরীদের জাদু দিয়ে পরীদের হারানো যাবে না, হারাবে মানুষের জেদ আর শ্রম দিয়ে। আসুন রানীমা, সজল শান্ত স্বরে বলল। একজন মুচি আজ দেখাবে সে শুধু ছেঁড়া চামড়া জোড়া দিতে জানে না, সে নিজের ভাগ্যকেও নতুন করে সেলাই করতে জানে। নক্ষত্রের নদীর তীরে সজল একা দাঁড়িয়ে। পেছনে অরণ্য, সামনে এক বিশাল আলোকোজ্জ্বল সেনাবাহিনী, যারা মেঘের ওপর দিয়ে ঘোড়সওয়ারদের মতো নেমে আসছে। রানীর হাতে জ্বলছে এক বিশাল অগ্নিদণ্ড। সজল লক্ষ্য করল, তুষারিকা নিথর পড়ে আছে, তার রক্তে নদীর রূপালী বালু লাল হয়ে যাচ্ছে। হা হা, মানুষ! রানীর অট্টহাসিতে আকাশ কাঁপল। তোর সেই জাদুর সুই তো জলে হারিয়ে ফেলেছিস, এখন এই মোর্চে ধরা লোহার টুকরো দিয়ে কি করবি? তোকে আর ওই বিশ্বাসঘাতক পরীকে আমি ধুলোয় মিশিয়ে দেব। রানী তার দণ্ড থেকে এক বিশাল আগুনের গোলা ছুঁড়লেন। সজল সরার সময় পেল না, কিন্তু সে অদ্ভুত এক কাণ্ড করল। সে তার বাবার সেই পুরনো মন্ত্র মনে করল। মাটিকে যে সম্মান দেয়, মাটি তাকে রক্ষা করে। সে তার লোহার সুইটা সজোরে মাটিতে গেঁথে দিল। মুহূর্তের মধ্যে পৃথিবী দুলে উঠল। সজলের চারপাশের মাটির ঢাল হয়ে উপরে উঠে এলো। আগুনের গোলাটি সেই মাটির দেয়ালে লেগে নিভে গেল। রানী স্তব্ধ হয়ে গেলেন। তিনি জানতেন না যে পরীদের রাজ্যে পরীদের জাদু চললেও মানুষের পৃথিবীতে বা তার সীমান্তে মাটির টান অনেক বেশি শক্তিশালী। সজল বুঝতে পারল, সে এখন আর সাধারণ কোনো মুচি নয়। গত কয়েকদিনের অলৌকিক ঘটনায় তার ভেতরেও এক অদ্ভুত শক্তি জন্মে নিয়েছে। সে চিৎকার করে বলল, রানীমা, আপনি আকাশের অধিপতি হতে পারেন, কিন্তু এই জমিন আমার। এখানে কোনো জুতো ছাড়া পা ফেলা যায় না, আর সেই জুতোর কারিগর আমি। সজল তার ঝোলা থেকে কিছু পুরনো চামড়ার টুকরো আর তুষারিকার রক্তে ভেজা সুতো বের করল। সে ঝড়ের গতিতে সেলাই করতে শুরু করল। তার আঙুলগুলো এমনভাবে চলছে যা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সে ছোট ছোট কিছু পুতুল সেলাই করল চামড়া দিয়ে। তারপর সেই পুতুলগুলোর মাথায় নিজের এক ফোঁটা রক্ত দিয়ে নদীর বালিতে ছেড়ে দিল। আশ্চর্য, সেই ছোট চামড়ার পুতুলগুলো জ্যান্ত হয়ে বিশাল দানবে পরিণত হল। তারা পরীদের সেনাবাহিনীর দিকে ধেয়ে গেল। পরীদের তীরের ফলা সেই চামড়ার দানবদের শরীরে বিঁধে যাচ্ছে ঠিকই, কিন্তু তাদের কোনো ক্ষতি হচ্ছে না,
কারণ সজল তাদের এমনভাবে সেলাই করেছে যে তাদের কোনো প্রাণ কেন্দ্র নেই। রণক্ষেত্রে হাহাকার পড়ে গেল। রানী বুঝতে পারলেন এই মানুষটি সাধারণ নয়, তার ভালোবাসার জেদ তাকে অতিপ্রাকৃত ক্ষমতা দিয়েছে। থামাও এই ধ্বংসলীলা! রানী চিৎকার করে নিচে নেমে এলেন। সজল, তুই যদি জয়ী হতে চাস তবে আমার সাথে সরাসরি দ্বন্দ্বে আয়। যদি তুই আমাকে পরাজিত করতে পারিস তবে তুষারিকা মুক্ত, আর যদি হারিস তবে তোর এই পৃথিবী আমি পুড়িয়ে ছারখার করে দেব। সজল রাজি হল। রানী তার মায়াবী তরবারি বের করলেন, আর সজলের হাতে কেবল সেই ছোট্ট লোহার সুঁই। লড়াই শুরু হল। রানী বিদ্যুতের গতিতে আক্রমণ করছেন, আর সজল কেবল তার সুই দিয়ে সেই আক্রমণ প্রতিহত করছে। একসময় সজল লক্ষ্য করল রানীর পোশাকের একটা জায়গা কিছুটা আলগা, সেখানে একটি গোপন সুতো ঝুলছে। সজল বুঝতে পারল এটাই রানীর শক্তির উৎস, জীবন সুতো। সজল জানত এটি কাটা সহজ নয়। সে তার সুঁইয়ের মাথায় নিজের সমস্ত ভালোবাসা আর তুষারিকার দেওয়া স্মৃতির তেজ জমা করল। তারপর এক অদ্ভুত কৌশলে সে রানীর তরবারির তলা দিয়ে পিছলে গিয়ে সেই ঝুলন্ত সুতোয় নিজের সুইটি গেঁথে দিল। একটি তীব্র চিৎকার দিয়ে রানী নিচে পড়ে গেলেন। তার ডানাগুলো সংকুচিত হয়ে এলো, তার হাত থেকে দণ্ডটি খসে পড়ল। রানীর সমস্ত জাদুকরী ক্ষমতা সেই একটি সেলায়ে বন্দী হয়ে গেল। পুরো সেনাবাহিনী ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আকাশ পরিষ্কার হয়ে উঠল। রানী হাঁপিয়ে হাঁপিয়ে বললেন, একজন মানুষ, একজন মুচি আমাকে হারিয়ে দিল, কিভাবে? সজল ক্লান্ত স্বরে বলল, আপনি আকাশ থেকে সবাইকে নিচু দেখেন রানীমা, কিন্তু আমি পায়ের নিচে ধুলোর সাথে লড়াই করে বড় হয়েছি। আমি জানি একটা সুতোর টান কতটা শক্তিশালী হতে পারে। সজল দৌড়ে গিয়ে তুষারিকাকে কোলে তুলে নিল। তুষারিকার চোখ তখনও বন্ধ। সজল তার ক্ষতস্থানে নিজের হাত রাখল। ঠিক তখনই রানীর সেই খসে পড়া দণ্ডটি থেকে একটা আলোক বিন্দু এসে তুষারিকার বুকে প্রবেশ করল। তুষারিকা ধীরে ধীরে চোখ মেলল। সে সজলের মুখটা দেখে ম্লান হাসল। সজল, আমরা কি তবে বেঁচে আছি? রানী পরাজয় স্বীকার করে ধীর পায়ে এগিয়ে এলেন। তার চোখে এখন আর ক্রোধ নেই, আছে এক গভীর বিস্ময়। তোমরা জিতেছ, তুষারিকা এখন মুক্ত। কিন্তু সজল, তুষারিকা এখন আর পরী নয়। আমার শক্তি হারানোর সাথে সাথে তার ডানা চিরকালে অদৃশ্য হয়ে গেছে। সে এখন একজন সাধারণ মানুষ। সে কি ওই জীর্ণ পৃথিবীতে থাকতে পারবে? সজল তুষারিকার দিকে তাকাল। তুষারিকা সজলের হাত শক্ত করে ধরল। যেখানে সজল আছে সেখানেই আমার স্বর্গ। রানী মাথা নিচু করে বিদায় নিলেন। তারা দুজনে আবার সেই পুরনো বনের পথে হাঁটতে শুরু করল। কিন্তু সজল জানত না মর্তে তাদের জন্য অপেক্ষা করছে আরও বড় এক বিপদ। হরিপদবাবু আর তার লোকেরা সজলের অপেক্ষায় ওত পেতে আছে। সজল আর তুষারিকা যখন বনের সীমানা পেরিয়ে লোকালয়ে পৌঁছাল, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। তুষারিকার পিঠে আর সেই রূপালী ডানা নেই। তার পরনে এখন সাধারণ এক গ্রাম্য কিশোরীর মতো নীল শাড়ি, কিন্তু তার দুচোখে এখনও নক্ষত্রের সেই গভীরতা রয়ে গেছে। সজলের শরীর পরিশ্রমে আর লড়াইয়ে বিধ্বস্ত, কিন্তু তার মনে এক অদ্ভুত প্রশান্তি। তারা যখন সজলের সেই ভাঙা কুটিরের সামনে এলো, দেখল সেখানে তিল ধারণের জায়গা নেই। হরিপদবাবু তার লাঠিয়াল বাহিনী নিয়ে সজলের ঘর ঘিরে রেখেছেন। মাটির মেঝের নিচ থেকে সেই সোনার বাক্সটা তারা আগেই খুঁড়ে বের করে ফেলেছে। এই তো চোরটা ফিরেছে, হরিপদবাবু চিৎকার করে উঠলেন, আর সাথে এক ভিনদেশী মেয়ে। সজল, তুই জাদুর ভয় দেখিয়ে আমাদের ঠকাতে চেয়েছিলি? এই সোনা এখন আমাদের। সজল তুষারিকাকে আগলে ধরে সামনে দাঁড়াল। সে খুব শান্ত গলায় বলল, হরিপদ কাকা, ওই সোনা আমার নয়, ওটা অভিশপ্ত। ওটা আপনি নিয়ে যান, শুধু আমাকে আর এই মেয়েটিকে শান্তিতে থাকতে দিন। কিন্তু লোভী মানুষের তৃষ্ণা মেটে না। হরিপদবাবুর নজর পড়ল তুষারিকার গলার সেই ছোট লকেটটার ওপর, যা আসলে ছিল রানীর দেওয়া শেষ উপহার। ওই মেয়েটির গলার হারটাও ছিনিয়ে নে, তিনি হুকুম দিলেন। লাঠিয়ালরা এগোতেই তুষারিকা ভয়ে সজলের পেছনে লুকাল। সজলের রক্ত আবার টকবক করে উঠল। সে তার পকেট থেকে সেই পুরনো লোহার সুঁইটা বের করল, কিন্তু এবার সে কোনো জাদু ব্যবহার করল না। সে দেখল সোনার বাক্সটা থেকে এক কালো ধোঁয়া বের হচ্ছে। তুষারিকা ফিসফিস করে বলল, সজল, তাকাও, সোনার প্রতি মানুষের যে মোহ, ওই বাক্সটা সেই মোহকে বিষে পরিণত করছে। হরিপদবাবু যখনই সোনার বাক্সটা খুললেন, ভেতর থেকে সোনা নয় বরং বেরিয়ে এলো হাজার হাজার কালো ভ্রমর।
সেগুলো লোভী মানুষগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ল। হরিপদবাবু আর তার সাঙ্গপাঙ্গরা প্রাণ ভয়ে চিৎকার করতে করতে দিক বিদিকে দৌড়াতে লাগল। তারা সোনা তো পেলই না, বরং চিরদিনের জন্য সেই এলাকা ছেড়ে পালিয়ে বাঁচল। মুহূর্তের মধ্যে চারপাশ শান্ত হয়ে গেল। সজলের কুটিরের সামনে এখন শুধু সে আর তুষারিকা। সজল মাটির দিকে তাকিয়ে দেখল সেই সোনার বাক্সটা আবার পুরনো জীর্ণ কাঠের বাক্সে পরিণত হয়েছে। ভেতরে রাখা আছে সজলের বাবার সেই পুরনো সুতো আর শিরিষ কাগজ। সজল হাসল। সে বুঝতে পারল পরিশ্রমের বাইরে যে ঐশ্বর্য আসে তা কখনো সুখ দেয় না। তুমি কি এই ভাঙা ঘরে থাকতে পারবে তুষারিকা? এখানে কোনো নক্ষত্রের নদী নেই, কোনো স্ফটিক প্রাসাদ নেই। তুষারিকা সজলের হাত ধরে তার বুকের কাছে রাখল। যেখানে মানুষের ঘামের গন্ধে ভালোবাসা মিশে থাকে, সেই মাটির ঘরই তো সবচেয়ে দামি প্রাসাদ। আমি এখন আর পড়ি নই সজল, আমি এখন শুধুই তোমার। এরপর কেটে গেল অনেকগুলো বছর। শহরের সেই গলিতে সজলের দোকানটা এখন আর ফুটপাতে নেই। তার একটা ছোট্ট ছিমছাম দোকান হয়েছে। দোকানের নাম মায়া জুতো ঘর। মানুষ অবাক হয়ে দেখে সজল যে জুতো সেলাই করে তা বছরের পর বছর পরলেও পুরনো হয় না। আর সজলের পাশে বসে এক অপূর্ব সুন্দরী মহিলা গ্রাহকদের সাথে হাসি মুখে কথা বলেন। লোকে বলে সজলের হাতের জাদু আর তার স্ত্রীর মায়াবী হাসিতেই এই দোকানের এত উন্নতি। রাতের বেলা যখন দোকান বন্ধ হয়, সজল আর তুষারিকা তাদের ছোট্ট বারান্দায় এসে বসে। তুষারিকা যখন আকাশে পূর্ণিমার চাঁদ দেখে, সজল তার জীর্ণ হাত দুখানি তুষারিকার হাতের ওপর রাখে। তুষারিকার ডানা নেই ঠিকই, কিন্তু সজলের ভালোবাসায় সে এখন ডানা ছাড়াই আকাশে উড়তে পারে। তাদের জীবন এখন আর রূপকথা নয়, বরং ধুলো মাটির এক বাস্তব উপাখ্যান। যে উপাখ্যানে একজন মুচি তার সুঁই আর সুতো দিয়ে ভাগ্যকে জয় করেছে, আর একজন পরী তার স্বর্গ বিসর্জন দিয়ে খুঁজে পেয়েছে ভালোবাসার আসল পৃথিবী। মানুষের পায়ের দিকে তাকিয়ে ভাগ্য খোঁজা সেই সজল এখন মানুষের চোখের দিকে তাকিয়ে তাদের সুখ পড়ে নেয়, কারণ সে জানে সবচেয়ে বড় জাদু কোনো জাদুকরী সুতোয় নেই, তা আছে মানুষের বিশ্বাস আর ত্যাগের মধ্যে।